Welcome to Raj Devi Productions. বিয়ে থাওয়া করে তখন সবে সবে কলকাতা এসেছি। অসার বলতে তখন তেমন কিছুই জমেনি আমার। গ্রামের থেকে নতুন একজন জ্যোতিষী এসেছে সংসার তুলে নিয়ে। তখন আশপাশটায় শুধু এইটুকুই আমার পরিচয়। কালে ভদ্রে দুই একজন লোক আসে হাত দেখাতে, তবে তাদের দুর্দশা নিয়ে আমার কাছে আসে বলে তেমন কোনো দক্ষিণাও দাবি করতে পারি না। এমনই একদিন হারাধন মুদির দোকান থেকে সাপ্তাহিক বাজার ছেড়ে ফিরছি বাড়িতে। মাঝপথের থেকেই লক্ষ্য করছিলাম একজন শীর্ণ কায় লোক আমায় পিছু করতে করতে আসছিল ওই পথ ধরেই। খানিকটা বাধ্য হয়েই দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলুন তো? অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে অনুসরণ করছেন, কিছু বলবেন নাকি? লোকটি আমার প্রশ্ন শুনে খানিকটা লজ্জিত হয়ে এগিয়ে এলো আমার সামনে। তারপর বলল, নমস্কার, আমার নাম নটবর ঘোষাল। আপনার খোঁজ পেয়েছি মটলেনেরই একজন দোকানদারের মুখে। বললেন আমি যে বিপদে পড়েছি তার থেকে উদ্ধার পেতে হলে সময় লাগবে, আর এই মুহূর্তে আপনি ছাড়া সময় নিয়ে সবটা শোনার মতো অবকাশ্য অন্য কোনো জ্যোতিষীর নেই। তাই আপনি যদি একটু সাহায্য করেন আমায়, খুব কৃতজ্ঞ হব ঠাকুরমশাই। কথাটা যেই বলে থাকুক, এর পেছনে যে একটা স্পষ্ট টিটকিরি রয়েছে তা আমার বুঝতে বাকি রইল না। মটলেনে জ্যোতিষীর অভাব নেই এবং আমার আগমনের খবরটাও ছড়িয়েছে বাতাসের মতন। আমার বেহাল অবস্থা দেখেই কেউ এই ভদ্রলোককে আমার কাছে পাঠিয়েছে। যাক, সেই সময় আর নেপথ্যের রসিকতাটাকে প্রশ্রয় না দিয়ে নটবর ঘোষালকে বললাম, আপনার বিপদটা কি জানতে পারি? সেটা যদি একটু সময় নিয়ে বলতে পারতাম খুব সুবিধা হতো ঠাকুরমশাই। কারণ কেউই এই কথা শোনার পরে ব্যাপারটাকে তেমন অমল দেয়নি, কিন্তু আমার কাছে সত্যি ব্যাপারটি খুবই অস্বাভাবিক। বেশ, চলুন তবে আমার বাড়িতে চলুন। নটবরকে নিয়ে আমার বাড়িতে এলাম। লোকটির পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ছাপ স্পষ্ট, কিন্তু শরীর ও চেহারায় একটা সাম্প্রতিক দুশ্চিন্তার ছাপ। তার সাথে সারা রাস্তায় আমার আর কোনো কথোপকথন হলো না। বাড়িতে এসে দাওয়ায় চাটাই পেতে স্ত্রীকে চা করতে বললাম। তারপর বললাম, এবার বলুন, কি বিপদে পড়ে আপনাকে এখানে আসতে হলো? নটবর কপালের ঘাম মুছে বললে, আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল ঠাকুরমশাই, কয়েক মাস আগেও। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে মন্ত্রের মতো। নতুন সওদা হয়েছে বেশ কয়েক জায়গায়। অগ্রিম টাকা কড়ি দিয়ে আমার সাথে তেজারতি কারবারে সামিল হয়েছে দুজন নামজাদা লোক। মোটমাট টাকা পয়সা নিয়ে এখন আর কোনো অভাব নেই ঠাকুরমশাই, কিন্তু বিপত্তি হয়েছে অন্য এক বিষয়ে। কয়েকদিনের মধ্যেই আমার বাড়ির পরিবেশে কেমন একটা বদল ঘটেছে। মানে শুনতে আপনার একটু কেমন লাগলেও এটাই সত্যি। বাড়ির সমস্ত জানলা দরজা খুলে দিলেও যেন বাড়িতে রোদ ঢুকতে চায় না। সারাক্ষণ কেমন একটা আধার আধার ভাব। ঘর বাড়ি স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, পুরো বাড়ির মতন। বাড়ির চাকর দিনু কী সব আজব আজব কথা বলছে, যেগুলোর আগা মাথা কিছুই বুঝতে পারছি না। কী সব ছায়া, মহিলা, ছোট ছোট বাচ্চা এসবের কথা বলছে, কিন্তু তা এতই ছেঁড়া ছেঁড়া যে বোঝার উপায় নেই। আমার মনে হয় বাড়িতে কিছু একটা খারাপ ঘটেছে ঠাকুরমশাই। এর আগে নিমাই গুনিনের কাছে গেলাম, উনিও তাই বললেন। এই নিমাই গুনিন ছিলেন আমার এই অঞ্চলের একজন নামকরা জ্যোতিষী।
নটবরের এই কথাটা শুনে নিশ্চিত হয়ে গেলাম ওই ভদ্রলোকই তাকে আমার কাছে পাঠিয়েছেন। এবার আমি নটবরের ডান হাত চোখের সামনে নিয়ে দেখলাম কয়েকটা জিনিস। যা বুঝলাম তাতে ওর বলা কথাগুলির সঙ্গে ভাগ্যরেখার কোনো বহিঃসাদৃশ্য নেই, কিন্তু তার আয়ু রেখায় ঘোর শনির রোষ পড়েছে তা স্পষ্ট। আমি জিজ্ঞেস করলাম, কোনো রকম অসুস্থতা বোধ করছেন কি আপনি? না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে সকালের দিকটায় একটু দুর্বল লাগে শরীরটা। হয়তো বয়সের সাথে সাথে শরীরটাও বিগড়চ্ছে। নটবরের কথা শুনে মনের সন্দেহটা একত্রিত না হয়ে আরো বিক্ষিপ্ত হয়ে গেল। ফলে একবার তার বাড়িতে না যাওয়া পর্যন্ত আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তা বেশ বুঝতে পারলাম। তাকে বসতে বলে ফতুয়া বদলে পুটলি কাঁধে বাঁধিয়ে তৈরি হয়ে নিলাম। আমাকে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখে সে গদগদ চিত্তে বলল, আপনার সেবায় কোনো ত্রুটি হবে না ঠাকুরমশাই। আপনি কেবল আমার বাড়িটা আগের মতো সচ্ছল ও স্বাভাবিক করে দিন। বাড়ির থেকে বেরিয়ে গলির মুখটা এসে দেখি নটবর একটা ফিটন গাড়ি নিয়ে এসেছে। দুজন গাড়ির ভেতরে চেপে বসতেই মন্থর গতিতে গাড়িটি হেলে দুলে চলতে শুরু করলো। নটবরের বাড়ি খুব বেশি দূর নয়, মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। গাড়ির থেকে নেমে দেখি একটা সাদা রঙের ছোট দোতলা বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে নিয়েছে একটা কালো মসলিনের মতো বলয়। এই বলয় ঘোর বিপদের সংকেত স্বরূপ আমার সামনে জল জল করছে দেখেও আমি নটবরের সামনে কোনো প্রকার অভিব্যক্তির প্রকাশ করলাম না। নটবরের চাকর যে একেবারে ভুল কথা বলেনি তা আমি বেশ বুঝতে পারলাম। তখন কেবল নিজের চোখে অলৌকিক কার্যকলাপ প্রত্যক্ষ করাটুকুই বাকি। আমি চাইলে আমার মানসিক ক্ষমতাটা নটবরের ভেতরে প্রবেশ করিয়ে ওকেও এই দৃষ্টান্ত দেখাতে পারতাম, কিন্তু পাছে গৃহস্বামী আগের থেকেই আরো ভেঙে পড়ে, তাই সে কাজে বাদ সাধলাম। সত্যি বলতে আগে এমন ক্ষমতার প্রকাশ মানুষকে দেখাতে পারলে ভালোই লাগতো। মনে মনে 3 বার ইষ্ট জপ করে নটবরের পিছু নিলাম। বাড়ির নিচু বারান্দার এক কোণে দেখি এক থালা ভাত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা খুঁটে খুঁটে খাচ্ছে কয়েকটা কাক। পাশেই উল্টে পড়ে আছে একটা পেতলের গ্লাস। নটবর সেদিকে তাকিয়েই গরম তেলের মতো ফুটে উঠল। হাঁক দিল, দিনু, এই দিনু, কোথায় তুই? এখানে কি অবস্থা হয়ে রয়েছে একবারও দেখেছিস? হাঁক শুনেই 1 বছর 55 রুগ্নকায় বৃদ্ধ দৌড়ে এলেন বাইরে। কিরে, আবার ভিমড়ি গেলি নাকি তুই? দেখুন ঠাকুরমশাই, আপনি নিজের চোখেই দেখুন। আমি কিন্তু মানুষের মুখ দেখলেই তার মনের অভিব্যক্তি বুঝতে পারি, তা তোমাদের আগেই বলেছি। তন্ত্রবিদ্যায় এই কাজটিকে বলে মৌনচারণ। দিনুর মুখ দেখেই বুঝতে পারলাম সে সত্যি কিছু অলৌকিক প্রত্যক্ষ করেছে, তাও কিছুক্ষণের মধ্যেই। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে দিনু? এরকম করছো কেন? দিনু ঢোক গিলে জবাব দিল, বাবাজি একটা 5-6 মাসের বাচ্চা, মাথা ভর্তি চুল। আমি খেতে বসেছি, আমার থালার উপরে গড়িয়ে চলে এলো। কি কি বলছিস তুই বোকার মতো? কথা আপনি বিশ্বাস করবেন না, যেদিন নিজের চোখে দেখবেন সেদিন ঠিক বুঝতে পারবেন। আমি দিনুর কথায় সম্মতি দিয়ে বললাম, আমার অভিজ্ঞতা যা বলে দিনু খুব একটা ভুল কিছু বলছে না নটবর বাবু। আপনার বাড়ির পরিস্থিতি ভালো নয়।
এটা কোনো বাস্তুদোষ প্রাপ্তিও হতে পারে, অথবা অন্য কিছু। তবে একটা খারাপ কিছু যে বর্তমানে এই বাড়িতেই বিরাজ করছে সেই ব্যাপারে আমি নিশ্চিত। আপনি কয়েকটা নারকেলের ছোবড়া আর কিছুটা ধুনো জোগাড় করে দিতে পারবেন? নটবরের মুখ শুকিয়ে তখন ছোট হয়ে গেছে। তবে ভালো কথা হলো এই যে সে আমার কথায় একবারেই মস্তিষ্ক স্থির করতে পারল। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, আসুন ঠাকুর মশাই, ওপরে চলুন, ওখানেই আমার পুজোর ঘর। দিনু, শোভার মা এসেছে? না বাবু, সে এখনো আসেনি। ঠাকুর মশাই যে যে জিনিসগুলো বলল তা কোথায় রাখা আছে জানিস? চলুন খুঁজে দেখি। ঠাকুর মশাই এসেছেন, উনি থাকলে কোনো ভয় নেই। যেমন তোমাদের আগেও বলেছি, সেই সময়কার মানুষ ব্রাহ্মণদের সকল মুশকিলের সমাধান হিসেবেই দেখত। তারা মনে করত সব পৈতেধারী লোকই বুঝি নিষ্ঠা ও শান্তির প্রবর্তক। কিন্তু আমার জীবনকালে এমন কতই ঠাকুরকেই না দেখেছি যারা মানুষের ক্ষতি ছাড়া ভালো চাইতো না। নটবরের পিছু নিয়ে পৌঁছালাম বাড়ির দোতলায় ঠাকুর ঘরের সামনে। প্রশ্ন করলাম, এই শোভার মা নামে যাকে সম্বোধন করলেন সে বুঝি আপনার ঠাকুর ঘরের কাজকর্ম সারে? হ্যাঁ, তাছাড়াও রান্না বান্না কাচাকুচি সেই করে। কেন বলুন তো ঠাকুর মশাই? না না না, মানে তেমন কিছু নয়। তবে তার সাথে অন্য কেউ আসে কি? যেমন কোনো বাচ্চা? বাচ্চা? এই দেখুন। নিচের দিকে তাকিয়ে গৃহকর্তা ও দিনু চমকে উঠল। যদিও আমার কাছে এমন অলৌকিক প্রত্যক্ষ তখন অনেকটাই স্বাভাবিক দৃষ্টান্ত বলেই মনে হতো। দেখলাম মন্দিরের দরজা বরাবর 2 জোড়া শুকনো কাদা মাখানো পদচিহ্নের ছাপ। জল দিয়ে মুছে যাওয়া শৌখিন পাথরের মেঝের উপর হাঁটা চলা করলে তা শুকিয়ে যাওয়ার পর যেমনটা দেখতে লাগে, এও ঠিক তেমন। তবে একটি পায়ের আয়তন দেখলে তা সম্ভাব্য শোভার মায়ের পায়ের ছাপ মনে হলেও বাকি আরেকটি যে বছর 1-2 বাচ্চার তা অনুমান করা শক্ত নয়। আমি তেল সিঁদুরের ত্রিফোঁটা ছোঁয়ানো দরজায় হাত রেখে মনে মনে ইষ্ট স্মরণ করে দরজার শিকল নামাতেই ভেতরে একটা ভারী ধাতব বস্তু পড়ার শব্দ পেলাম। সেই মুহূর্তে আমার যে একটু বুক কেঁপে ওঠেনি তা বললে ভুল হবে। পেছনে গৃহস্বামী ও দিনুর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ তখন আমার স্পষ্ট কানে আসছে। আর ইতস্তত না করে এক ধাক্কায় খুলে দিলাম ঈশ্বর গৃহ। দেখি শিব পার্বতীর একটা বড় বাঁধানো ছবির সামনে উল্টো হয়ে পড়ে আছে একটি পেতলের গামলা। এদিকে গর্ভগৃহের কোনো স্থানেই পুজো সামগ্রী রেখে দেওয়ার মতো কাঠের প্রদর্শন বাক্স নেই। দিনু হঠাৎ বলল, এইটা তো রান্নাঘরের পাত্র ঠাকুর মশাই, গত পরশু থেকে খুঁজে পাচ্ছিলাম না। নটবরের মুখে আর কোনো কথা নেই। সে তখন প্রাকৃতিক ও অপ্রাকৃতিকের দোলাচলে আবদ্ধ হয়ে পড়েছে। আমি 1 পা 2 পা করে মন্দির ঘরটির ভেতরে প্রবেশ করে প্রথমে উল্টানো পাত্রটি সোজা করলাম। তার থেকে গুরু পাকের কোনো বাসি খাবারের গন্ধ এসে আমার নাকে বাড়ি খেল। পাত্রের ভেতরের অংশটি দেখলেই বোঝা যায় কেউ প্রচণ্ড তৃপ্তির সাথে জিভ দিয়ে চেটে অথবা আঙুল দিয়ে কাঁকিয়ে খেয়েছে কিছু। দিনু কাপা গলায় বলল, এটাই মাছ ছিল ঠাকুর মশাই, শেষ 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। এসব কি অলক্ষণে কাণ্ড! দাদাবাবু, আমি মুক্তি দিনে বাড়িতে আমি আর থাকতে পারবো না। রাম রাম রাম, এ কি কাণ্ড! কথা শেষ না হতেই দিনু ধুতির খুঁট হাতে চেপে দিল ছুট। নটবরকে বললাম, আপনি নিচে গিয়ে দাঁড়ান, আমি আসছি।
অনেক দেরি হয়ে গেছে নটবর বাবু। স্বাভাবিক জগতের ঐশ্বরিক পবিত্রতা এখানে আর কাজ করছে না। একবার শুদ্ধিকরণ না করিয়ে নিলেই নয়। আমার নির্দেশে বিনা বাক্য ব্যয়ে নটবর বাবু চলে গেলেন নিচে। ঠাকুরের ছবির সামনে থেকে কোষাকুষি এবং শূন্য ধুনুচি তুলে নিয়ে নিচে এলাম। আমার পুটুলি থেকে একখণ্ড কর্পূর বের করে তাতে আগুন ধরিয়ে ধুনুচি সম্পূর্ণ করে দিলাম গৃহকর্তার হাতে। গঙ্গা জল যে কোনো অপবিত্র শক্তিকে ক্ষণিকের জন্য হলেও অমানসিক যন্ত্রণা দেয়। এই কারণেই তরঙ্গিনীর বাড়ি আমি সর্বদা এক বোতল হলেও রেখে দিই কাছে। সেখান থেকে কোষাকুষি ভরা জল নিয়ে নটবর বাবুকে সঙ্গে করে বাইরে এলাম। বললাম, নটবর বাবু, আপনি ধুনুচি নিয়ে আগে আগে চলুন। আমি আপনার পেছন পেছন গঙ্গা জলের গণ্ডি কাটতে কাটতে বীজ মন্ত্র জপ করব। বাড়িতে আপনার কোনো পোষ্য নেই তো বর্তমানে? না ঠাকুরমশাই। বেশ, আসুন। এই সকল প্রক্রিয়া করার সময় গণ্ডি অন্তর্ভুক্ত স্থলে যদি কোনো সজীব প্রাণীর অস্তিত্ব বিদ্যমান থাকে, তবে তাকে নিয়েই অস্থায়ী সময়ের জন্য সেই কালো শক্তি পলাতক হয়। সেই সময়টুকুর মধ্যে গৃহের ভেতরে শুদ্ধ ক্রিয়াচার সেরে ঘটনার মূল খুঁজে বের করতে হয়। ওদিকে সময়ের মধ্যে গোড়া থেকে সেই শক্তিকে উচ্ছেদ করে অপছায়ার প্রবেশ বন্ধ না করতে পারলে ফিরে আসার সময় যে প্রাণীকে সে নিয়ে গেছিল তাকে আর জীবিত পাওয়া যায় না। আমি গৃহকর্তাকে নিয়ে 7 বার গোটা বাড়ি প্রদক্ষিণ করবার পর মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে বাড়ির ঠিক কেন্দ্রবিন্দু অনুমান করে দাঁড়ালাম। বরাকর নদীর তীরের ওই সাধু বলে দিয়েছিলেন, কোনোদিনও বাস্তু দাগের ভেতরে কোনো অপশক্তি বিরাজ করলে বাড়ির মধ্যস্থলে দাঁড়িয়ে এক মনে তার শিখিয়ে দেওয়া হাকিনী মুক্তির মন্ত্র জপ করলেই একটা তথ্যসূত্র পাওয়া যাবে। আমি ব্রহ্ম তালুতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। তার মাঝে কয়েক সেকেন্ডের ভগ্নাংশের বিরতি। চোখের সামনে ভেসে উঠল একটা সম্প্রতি দেখা দৃশ্যপট। দেখতে পাচ্ছি এক শ্যামলা রঙের নিটোল গড়নের মহিলা ভেজা বস্ত্র পরে দুটি দুধের শিশুকে কোকের দুপাশে বসিয়ে নটবরের ঠাকুর ঘরে প্রবেশ করল। তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল দরজার পাল্লা। তাকে দেখে বা তার চলনে কোনো প্রকার অসংলগ্নতা বা পৈশাচিক দ্যুতির আভাস নেই। ক্রমে আমার মাথা ঘুরতে শুরু করেছে অনুভব করলাম। চোখ খুলে নটবরের দিকে তাকিয়ে কিছু প্রকাশ করার আগেই হাঁটু দুটো টলে উঠল। সে আমার আপাত অবস্থার আঁচ পেয়ে দ্রুত একটি গালিচা বিছিয়ে আমায় ধরে বসিয়ে দিল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে ঠাকুরমশাই? অসুস্থ লাগছে কি আপনার? একটু ধাতস্থ হয়ে বললাম, আমি ঠিক আছি নটবর বাবু। যদি কিছু না মনে করেন একটা প্রশ্ন করতে পারি? বলুন ঠাকুরমশাই। আপনি কি খুব সম্প্রতি কোনো মানত করেছেন অথবা কোনো অচেনা মূর্তি পূজা? নটবর খানিক ভেবে উত্তর দিল, অচেনা মূর্তি পুজো? না, তেমন তো কিছু মনে পড়ছে না। তবে মনত করেছি একটা ঈশ্বরের কাছে, তা এখনো উনি পূর্ণ করেননি। যদিও তখনও আমি নিশ্চিত নই, তবে যা দেখেছিলাম, আমার অভিজ্ঞতা মতে যদি কোনো মানুষ অচেনা কোনো মূর্তিকে বহু কাল পরে যত্নপূর্বক পুজো করে বা উপাসনা করে, তবে সেই দেবতা সন্তুষ্ট হয়ে তার গৃহে বিরাজমান হয়। সেই দেবতার সংকল্প খারাপ ভালো দুই হতে পারে।
এমনকি তার পার্থিব অবস্থানের ক্ষমতা আমাদের ইষ্ট দেবদেবীর থেকে বেশি হলে তারা সে শিষ্যের আশেপাশে অন্য কোনো দেবদেবীর সন্ধ্যাবাতি জ্বলুক তা চায় না। সত্যি বলতে অপশক্তি যতটা নিরেট হয়ে ভূমিতে বিচরণ করতে পারে, শুভ শক্তির সে ক্ষমতা থাকে না। ওদিকে ঠাকুরের কাছে কোনো মানত করলে তা প্রাপ্তির পর সেই মানত সম্পন্ন না করলে সেই দেব অথবা দেবী ছায়ারূপে নির্দিষ্ট ব্যক্তির পেছনে ধাওয়া করতে শুরু করে। কিন্তু এখানে তার কিছুই ঘটেনি জানতে পেরে মনের কৌতূহল আরো বাড়ল এবং বুক ভর্তি সাহসের সমুদ্রে পাল তোলা সন্ধান নৌকার মতো হেলে দুলে ভয়ের ঢেউ আছড়ে পড়তে শুরু করলো। আমি নটবরকে সাথে নিয়ে আবার উপরে ঠাকুর ঘরের খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। সে ভুল বলেনি, বাইরের চলমান জীবনযাত্রার সাথে তার বাড়ির ভেতরকার পরিবেশের একটু নয়, অনেক তফাৎ। আগের থেকে অলৌকিক প্রত্যক্ষ করলেও সেই সময় যেন বহিঃসাদৃশ্যটা আরো বেশি নজরবন্দি হলো আমার। ঠাকুর ঘরের পশ্চিমে খোলা জানালা থেকে যে আলোটুকু গড়াদের আড়াল দিয়ে দাগ কেটে কেটে প্রকোষ্ঠকে আলোকিত করেছে তা ঈষৎ ঘোলাটে, দুপুর রোদের মতো ঘন তাম্রবর্ণ নয়। বাতাসে কি একটা রিনরিনে শব্দ মিশে আছে, স্পষ্ট বোঝার উপায় নেই তার উৎপত্তি স্থল। মনে মনে বেশ টের পেলাম যা ঘটে চলেছে তার উপশম ঘটানো। তার উপশম ঘটানো আমার একার কর্ম নয়। নিমাই গুণিন বোধহয় কোনো প্রকার আঁচ পেয়েই নটবরকে আমার দ্বারস্থ করিয়েছে। উনি চাইছেন আমি এখান থেকে অসফল হয়ে ফিরে গিয়ে তার দরজায় কড়া নাড়ি। এইসব ভাবছি এমন সময় পিছন থেকে এক মহিলা কণ্ঠ পেয়ে চমকে উঠলাম। কি হয়েছে কর্তাবাবু? আপনারা ঠাউর ঘরের সামনে দাঁড়িয়েছেন যে বড়, আর ইনি কে গা? পেছনে তাকিয়ে দেখি একজন বছর 40-এর মহিলা ভ্রুকুটি করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। নটবর যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল, এই আজ একজন ঠাকুর মশাই এসেছেন আমাদের বাড়িতে, তাই ওনাকে ঠাকুর ঘরটা দেখাতে নিয়ে এলাম। ভদ্রমহিলা আমায় আপাদমস্তক নিরীক্ষণ করে পাশ কাটিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। লক্ষ্য করলাম সে ভেতরে ঢুকে প্রথমে দেবতার ছবির সামনে একবার ভক্তিপূর্বক প্রণাম করে ডান দিক ঘুরে হাঁটুর উপরে ভর দিয়ে বসলেন। তারপর মেঝেতে মাথা ঠেকিয়ে উঠে বসতেই আমি বিস্মিত হয়ে দরজার কাছে সরে গিয়ে সেদিকটায় তাকালাম। দেখলাম উনি যেদিকে তাকিয়ে প্রণাম নিবেদন করছেন সেখানে গোটা তিনেক থোকা পঞ্চজবার পেছন থেকে উকি মারছে একটা চকচকে মুকুট। নটবরকে প্রশ্ন করলাম, ওটা কোন ঠাকুর? নটবর মাথা গলিয়ে একবার দেখে নিয়ে বলল, ওটা মা শীতলা। কোজাগরির কারিগর মেলেনি, তাই নিমাই ঠাকুরকে দিয়ে একটা আনিয়ে নিয়েছি। উনি তো এমন ধাতব মূর্তি বড় শহর থেকে বানিয়ে আনেন। এর আগেও একটা গণেশ মূর্তি উনি আমায় দিয়েছেন, সেটা আমার ঘরেই আছে, দেখবেন। না, তবে ওই ঠাকুরকে জবা ফুল দিয়ে পুজো দিয়েছেন কেন? এনাকে টগর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। নিমাই গুণিন যে দুই দেবদেবীর মূর্তি আপনাকে দিয়েছেন তাদের সঠিক আচারে আরাধনা করা হলে গৃহে শান্তি ও সমৃদ্ধি দুই আসতে শুরু করে। গণেশ মূর্তিটাও এখানেই এনে রাখবেন নটবরবাবু। ঈশ্বরের সামনে পালঙ্কে ঘুমোতে নেই, তাতে তাকে অসন্তুষ্ট করা হয়। যদিও এই সকল নিয়ম প্রকরণ মেনে চলার কাল যে এটা নয় তা শুরু থেকেই জানতাম, তবু খেয়ালবশত কিছু কিছু কথা মুখ থেকে বেরিয়েই যেত। কিশোরী প্রশ্ন করল, কেন? তার মানে আপনি বলতে চাইছেন আমরা কোনো রকম ভক্তিনিষ্ঠা ভগবানের উপর রাখি না? আপনি গোটা কালটাকেই দোষারোপ করে দিচ্ছেন কোন হিসেবে? এক এক করে যদি এখন বলি তবে উত্তর দিতে পারবে তো কিশোরী? হ্যাঁ, বলুন না।
অন্ন গ্রহণ করার আগে দেখেছি তুমি একবার প্রণাম করো। তা কোন মন্ত্র সে সময় উচ্চারণ করতে হয় জানা আছে কি? কিশোরী একবার আমার মুখের দিকে তাকিয়ে থমথমে দৃষ্টিতে তারানাথের দিকে চেয়ে রইল। তার কিছুক্ষণ বাদে নিঃশব্দে মাথা নেড়ে হার স্বীকার করতেই তারানাথ হো হো করে হেসে উঠে বলল, দেখেছ তবে? কেন আর এসব নিয়ে কথা বলি না? তোমরা শুধু শুনেই সাধু, আসলে কোনটার কি মর্ম বা কোনটার কি দোষগুণ তা জানোও না, আবার জানার চেষ্টাও করো না। কারণ মানুষ এখন নিজেই নিজেকে সর্বজ্ঞ মনে করে, তবে আগে খুব কম লোকের মধ্যে এই ব্যাপারটা ছিল। তবে ভালো মন্দ মিলিয়েই জগৎ সংসারের সৃষ্টি, নইলে সব ভালো হয়ে গেলে আবিষ্কার হতো না কিছুই। যাক, আর একটা সিগারেট দাও, কাহিনীতে ফিরে আসি। এই ঘটনাতেও এমন একজনের উল্লেখ আছে যার ব্যাপারে আমি বিন্দুমাত্র অভিজ্ঞ নই। সে বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা হে। এই দেখো, আমার এখনো মনে পড়লে দেহের সব কটা পশম দাঁড়িয়ে যায়। সিগারেট দিতে গিয়ে লক্ষ্য করলাম সত্যিই আমাদের বৃদ্ধ বন্ধুটির কুঞ্চিত হাতের চামড়ার উপর কাঁচা পাকা পশমগুলি গোড়া ফুলিয়ে উঠে দাঁড়িয়েছে। তারানাথ সিগারেট ধরিয়ে চোখ বুজে একটা লম্বা টান দিল। পরক্ষণেই যেন তার মুখে একটা অনাবিল তৃপ্তির রেখা প্রস্ফুটিত হয়ে আবার মিলিয়ে গেল। দ্বিতীয়বার ছোট টানে ধোঁয়া ছুড়ে দিয়েই সে বলতে শুরু করলো, নটবর আমায় একটা ঘর খুলে দিয়ে সে নিজেই চা করতে গেল। এই হলো অভাবী মানুষের ভেতরকার মানুষ। এক সময় সে যে দিন দরিদ্রতায় সময় কাটিয়েছে তা তার এই সরলতা দেখলেই বোঝা যায়। অন্যদিকে গৃহের শুদ্ধাচারের প্রভাব ধীরে ধীরে লাঘব হয়ে যাওয়ার জোগাড়। তবে এ বাড়িতে এমনই এক মায়ার চাদর পড়েছে যা পৈশাচিক নয়, আবার ভয়ঙ্কর। হতে পারে যেটার উপস্থিতি আছে সেটা কুমনস্ক হলেও প্রাণঘাতী নয়। এসব ভাবতে ভাবতে খোলা জানালার থেকে বাইরের দিকে তাকিয়েছিলাম। এমন সময় যে চৌকির উপরে আমায় বসিয়ে দিয়ে গেছে নটবর, ঠিক তার নিচের থেকে একটা শৈশবের প্রাণ খিলখিল করে হেসে উঠল। আতঙ্কে শিউরে উঠে চৌকির নিচে উকি মারতে যাব এমন সময় নটবর এলো চা নিয়ে। আমার কুঞ্চিত দৃষ্টি ও গভীর নিঃশ্বাসের মিশ্রণে যে অস্বাভাবিক অভিব্যক্তিতে তার দিকে তাকালাম, তাতেই সে বুঝতে পারল কিছু একটা অপ্রাকৃতিক ঘটেছে। চৌকির উপরে চায়ের কাপ দুটি নামিয়ে সে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। প্রতিকারক হিসেবে আমায় নিয়ে আসা। সেই আমি যদি নড়বড়ে হয়ে পড়ি গৃহকর্তার সামনে, তবে আমার আর জ্যোতিষপাড়ায় নাম থাকবে না। উনি নিশ্চিত পরবর্তী যেখানেই যান না কেন আমার কথা বলবেন। তাই নিজেকে সংযত করলাম। চায়ের কাপ হাতে তুলে নিয়ে প্রশ্ন করলাম, এর আগে কেউ আপনার বাড়িতে এসেছে বিষয়টি পর্যবেক্ষণ করতে? কদিন আগে একজন সাধুকে বাড়িতে ডেকে এনেছিলাম রাস্তা থেকে। নিমাই ঠাকুরই দিয়েছিলেন তার ঠিকানা। তিনি এসে কি বলেন? তেমন কিছুই করতে পারেননি। মাত্র ঘন্টা দুয়েক ছিলেন। বাড়ির চতুষ্কোণে কালো তিল ছড়িয়ে দিয়ে উনি অভয় দিয়েছিলেন আমায় যে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, নিমাই বাবুর দেওয়া ওই শীতলা মায়ের মূর্তিতে আমার নাম গোত্র সংকল্প করে একটা পুজো দিয়ে গিয়েছিলেন। শুনে সবটাই স্বাভাবিক ও শুভ মনে হলেও বাড়িতে ভয়াবহ কিছু হচ্ছে জেনেও সামনে শিব পার্বতীর চিত্রমূর্তি রেখে হঠাৎ শীতলা মায়ের কাছে কেন সংকল্প পুজো হলো, এই ব্যাপারটা আমার মনকে ভাবিয়ে তুলল মুহূর্তেই। সে দেবী রোগ ব্যাধি দূরে রাখে, বাড়ির পরিবেশকে শান্ত রাখে।
তবে সে তো অলৌকিক বিচ্যুতি ঘটানোর কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। কৌতূহলী হয়ে চা শেষ করে আরও একবার সেই মূর্তিটিকে দেখার জন্য ফিরে গেলাম সেখানে। ততক্ষণে মহিলাটি ঘর মুছতে মুছতে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছে। আমায় আসতে দেখে সে বলল, মায়ের কাছে এসেছেন বুঝি? মায়ের কাছে এসেছেন? প্রশ্নটা যেন ছ্যাঁকা দিল আমার মনে। বললাম, কোন মা? ঘোর বিপদ ঠাউর মশাই, আপনি ফিরে যান বাড়িতে। এই নটবর খোসাল মোটেও সুবিধের লোক নয়, প্রাণে বাঁচতে। কি ব্যাপার ঠাকুরমশাই, হঠাৎ উপরে যে? মহিলা কথা বন্ধ করে আবার কাজ শুরু করলো। আমার মস্তিষ্ক তখন ব্যস্ত ও সিদ্ধান্তহীন। আমতা আমতা করে বললাম, এই দেখতে এলাম আপনার শীতলা মূর্তিটি। মনে একটা প্রশ্ন জেগেছে নটবরবাবু, তার উত্তরটা একবার মিলিয়ে নি। কি প্রশ্ন? না মানে এই যে আপনি বললেন সেই সাধু এসে মা শীতলার পুজো করেছে, ব্যাপারটা আমার অপ্রাসঙ্গিক লাগছে। একবার দেখা যায়? হ্যাঁ দেখুন না, আপনাকে তো সব দেখানোর জন্যই ডেকে এনেছি ঠাকুরমশাই। আমি ভেজা মেঝের উপরে গুনে গুনে পা ফেলে আবার মন্দিরের গর্ভে প্রবেশ করলাম। কেবল একবার মহিলার দিকে আড়ে তাকিয়েছিলাম, দেখছিলাম তার চোখ গোল গোল হয়ে আমায় নিরীক্ষণ করছে। বাঁশি ফুল তুলে নেওয়ার কারণে এবার মূর্তিটিকে স্পষ্ট দেখতে পেলাম। বললাম, এটা শীতলা দেবীর মূর্তি নয় নটবরবাবু, এ ব্যাপারে আমি নিশ্চিত। বলেন কি? দেখলাম দেবী শীতলার মতো এই দেবী মূর্তিও ঘোড়ার উপরে উপনিবেশ করেছেন, তবে তার দুই কোকে দুটি ছোট্ট শিশুকে সে আগলে রেখেছে মাতৃস্নেহে। নটবর পেছন থেকে বললে, আপনার পেটে তাহলে এটুকু বিদ্যা আছে ঠাকুরমশাই। নিমাই ঠাকুর তাহলে ঠিকই অনুমান করেছিলেন। থাকুন এবার আপনি অসুনের জাতক সৃষ্টির বাহক হয়ে। বলে এক ঝটকায় দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে বলল, তারানাথ চক্রবর্তী অঙ্গের গোত্র, আপনার প্রসাদ গ্রহণ করুন মা। ব্রাহ্মণ সন্তানের জন্মদিন এই ধরাধামে। তৈরি হোক একের পর এক স্বার্থান্বেষী তান্ত্রিক, কাপালিক ও মুনিবর। আপনার সন্তান হিসেবে সবাই পূজিত হোক এই মহামর্তে। এমন সময় ঠিক ফাঁসির আসামির মঞ্চের মতো আমার পায়ের তলার বিছানো ফরাশ যেন খুলে যাওয়া দরজার উপরে নিজের অস্তিত্ব বজায় রাখতে না পেরে আমায় নিয়ে আছড়ে পড়ল কোনো কয়লা কালো জমের চরণ তলে। আমি মাথায় ও কোমরে চরম আঘাত পেয়ে জ্ঞান হারালাম। অজ্ঞানতায় সেদিন আমায় পথ দেখালো একজন ঘোর কৃষ্ণ কালো পুরুষ। তার শরীরের তেজ যেন ঠিকরে বের হতে চাইছে বাইরে। দেহ থেকে বের হচ্ছে একটা আবছা নীল আভা। সে পুরুষের চোখের মণির থেকে সেটিকে বেষ্টিত করা শ্বেত অংশের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। গলায় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে একটা সরু দড়ির মতো সরীসৃপ। ঢুলু ঢুলু কণ্ঠতে সে আমায় বলল, বিগ্রহের উল্টো পাশে একটি মন্ত্র লেখা আছে। পরপর 3 বার সে মন্ত্র উচ্চারণ করলে নিষ্পত্তি পেয়ে যাবি এই বিপদ থেকে। তবে সেই মূর্তি পর্যন্ত পৌঁছাতে গেলে তোকে অনেক পথ হাঁটতে হবে। এই পটভূমি তোর পরিচিত নয়, তবে এখান থেকেই তোকে ফিরতে হবে, এই কথাটা মাথায় রাখিস। এমন সময় সরু ফিতের মতো ঘরের মধ্যে প্রবেশ করলো একটা হলদে আলোর আভা। সেদিকে দৃষ্টি ফেলতেই বুঝতে পারলাম একটি দরজা খুলে যাচ্ছে আমার সম্মুখে। পুনরায় আমার পথ প্রদর্শকের দিকে ঘুরে একটা প্রণাম করতে যাব, দেখলাম তিনি অদৃশ্য হয়েছেন। বেশ বুঝতে পারলাম স্বয়ং কাল ভৈরব আমায় দেখা দিয়েছেন।
তার আশিস পেয়েছি যখন এই যাত্রায়, আর যাই হোক মৃত্যু ভয় নেই। দরজা সম্পূর্ণ খুলে যেতেই দেখলাম কোনো এক জনমানবহীন কুয়াশা ঢাকা পাহাড়ি প্রান্তরে আমি চলে এসেছি। পাথুরে চড়াই উতরাইয়ের মাঝে ছোট ছোট জলাশয় সৃষ্টি হয়েছে, যেখানকার জল শরতের আকাশের মতো নীল। পাহাড়কে টেক্কা দিয়ে যেন সেখানকার দৈত্য প্রমাণ গাছগুলো আকাশে উঠতে চায়। আবহাওয়া ঠান্ডা না গরম তা আজ করতে পারছি না। চোখ চেপে দৃষ্টির প্রসারণ কমিয়ে নিকটের বস্তুগুলির উপরে ফেললাম। দেখতে পেলাম আমার থেকে অনতি দূরেই একটা উর্বর পাথরে ঘেরা জলার মধ্যে শুয়ে আছে একটি মেয়ে। ধীরে ধীরে কাছে এগিয়ে যেতেই মনে হলো এই মতি আমার খুব চেনা। আরও একটু এগোতেই আর সন্দেহ রইল না, এই নারীকে দেখেছি নটবরের ঠাকুর ঘরে ভেজা বস্ত্রে প্রবেশ করতে। তৎক্ষণাৎ মাথায় এলো সেই বাচ্চা দুটির কথা যারা এই মহিলার সাথে ছিল। সামনে শায়িত কৃষ্ণবর্ণ মহিলা আমার মনের কথা বুঝতে পারলেন, বললেন, জাতকদের খুঁজছিস? সে তো তোর মহিমায় উৎপন্ন হবে তারানাথ। তার মুখে আমার নাম শুনে বুঝতে পারলাম। নটবর ঘোষাল মন্দির কক্ষ বন্ধ করতে গিয়ে যখন আমার নাম গোত্র চিৎকার করে বলেছিলেন, তখন এই মহিলা তা শুনতে পেয়েছে এবং ইনি সেই অপরিচিত মূর্তির পার্থিব রূপ। মহিলা উঠে বসে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলেন। বললেন, তোমায় বর্তমানে সন্তানের বাহকের রূপ ধারণ করতে হবে। মনে রেখো, এই ধরিত্রীতে সন্তানের পিতা হিসেবে তোমার দায়িত্ব থাকবে সন্তানকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে তাকে সাধারণ মানুষের বিপরীতে চালনা করা। ধীরে ধীরে যে অসুস্থ সমাজ তৈরি হচ্ছে স্বর্গীয় দেবদেবীর মূর্তি পুজোকে কেন্দ্র করে, তার কোনো বাস্তবিক সুফল নেই। সেই অর্থ তোমার সবাইকে বুঝিয়ে দিতে হবে। আমি সন্তান ধরনের দেবী, আমি বিশুদ্ধতার কামুকতার দেবী। এই রূপ শত শত সন্তান আমার গর্ভে ধারণ করে তোমার স্কন্ধে দিয়ে যাব। আমায় কিছু দেওয়ার দরকার নেই। তার বদলে তারানাথ, শুধু আমার বলে দেওয়া কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করো। কি হলো, তুমি রাজি নও এই প্রস্তাবে? আমি তখন এক পা দুপা করে পিছিয়ে যেতে শুরু করেছি। গুরুমুখে এমন এক সন্তান প্রসবের অপদেবীর নাম শুনেছিলাম, সাথে এও শুনেছিলাম যদি কোনো ব্রাহ্মণ সন্তানের বীর্য স্খলন থেকে সেই দেবীর গর্ভে জাতক জাতিকার জন্ম হয়, তবে তার জনক অর্থাৎ সেই ব্রাহ্মণ তার ধর্মক্রিয়া ও শুদ্ধাচার থেকে বঞ্চিত হবে। ভবিষ্যতে এই উল্লেখিত দেবী ছাড়া অন্য কেউ তার পূজা গ্রহণ করবে না। তাছাড়া ইনি নিজেও ঘোর ঈশ্বর বিরোধী। সে নিজেকেই মর্তের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে স্থাপন করতে চাইছে। সসৃষ্ট ভ্রূণের দ্বারা সন্তান জন্ম দিয়ে তাদের অসুন দেবীর উপাসক বানাতে চাইছে, প্রবর্তক বানাতে চাইছে, যা ধ্বংসের প্রতীক। এমন সময় অনুভব করলাম এখানে শুধু আমার সামনের নারীটির থেকে পার পেলেই আমি বেঁচে ফিরতে পারবো না। আশপাশের থেকে ঘিরে ধরেছে আমায় এমন অজস্র সমরূপধারী নারী মূর্তি। মানুষ বিপদে পড়লে লক্ষ্য করবে কাউর না কাউর একটা কথা মাথায় আসে। ঠিক তেমনি সেদিন আমার মাথায় এলো এমন একজনের নাম বা মুখ, যার সাথে প্রাত্যহিক আবার সময় কাটে ঠিকই, তবে কালের নিষ্ঠুর লীলায় ও আত্মার প্রেমের সন্ধিক্ষণে তার ব্যাপারে ভাবার মতো সময় আমি তখন আর পাই না। কে সে ঠাকুরমশাই? আমার স্ত্রী। সেদিন আমার স্ত্রীর সিঁদুরের শক্তি থেকেই নিজের মুক্তির পথ নির্ধারণ হয়।
চোখ বুঝতেই তার মুখ ভেসে উঠল এবং একটা মৃদু ইশারা পেলাম আমার ডান প্রান্তরের দিকে। তাকিয়ে দেখি সেখানে মরীচিকার মতো এক দৃষ্টান্তের আবির্ভাব হয়েছে। চারিদিকে ঘিরে আসা অসুন দেবীর প্রতিমূর্তিগুলি তখন আমার আরো সন্নিকটে। তাদের উচ্ছেদ করে আমার দৃষ্টি পড়ছে সেই অপার্থিব আলোক সংকুল প্রেক্ষাপটের অলিন্দে, যেখানে আমার জন্য আমারই নববহূ নিজের দুটি হাত প্রসারিত করে আলিঙ্গনের নিমিত্তে দাঁড়িয়ে রয়েছে। ততক্ষণে আমি অপদেবী অসুনের ইন্দ্রজালে সম্পূর্ণ জর্জরিত। সাহস করে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে দিলাম সেখান থেকে ছুট। এই নামে সত্যিই জাদু আছে, তোমাদের আগেও বলেছি। আমার একমাত্র আত্মার বন্ধন বেঁধেছিল এই নামের সাথেই। সেদিনও হলো তাই। ক্ষণিকের জন্য হলেও কোনো প্রকার বাধা বিপত্তি আমায় স্পর্শ করতে পারল না সেই মুহূর্তে। মুখে মধুসুন্দরী দেবীর নাম ও মনে একটি বাপ মা ছেড়ে আসা মেয়ের সিঁদুরের লালিত্য বজায় রাখার উদ্দেশ্য ছুট দিলাম সেই আলোকরঞ্জিত কুহকের দিকে। কিন্তু মরীচিকাকে কি স্পর্শ করা যায়? যতই প্রাণপণে ছুটি, সে জলে মঞ্চ যেন আরো দ্রুত গতিতে দূরে সরে যায়। একই সঙ্গে সেই মায়াবী অসুন দেবীর বিস্তার। আমার ছন্দে ছন্দে তাদের প্রতিমূর্তি জন্ম নিচ্ছে ঠিক কানের পাশে। মাথায় এলো অন্ধকার ঘরের সেই মহাপুরুষের কথা। এই পটভূমি তোর পরিচিত নয়, তবে এখান থেকেই তোকে ফিরতে হবে, এই কথাটা মাথায় রাখিস। কিন্তু কোথায় সেই দরজা, তাকেও তো দেখতে পারছি না। দূর পাহাড়ের এক কোলে আমার জীবন ত্রাণের মরীচিকাটা স্থির হয়েছে বলে মনে হলো। অনেক প্রচেষ্টার পর অনুচ্চ চড়াই উতরাই পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম, দেখি আমার স্ত্রী একইভাবে উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তার শিথির সিঁদুর ধ্রুব তারার ন্যায় উজ্জ্বল এবং সেই লালিমার তেজে যেন আশেপাশের কিছুটা অংশ ম্লান আলোর আভায় উদ্ভাসিত হয়ে আছে। অনতি বিলম্বে তাকে নিজের বক্ষে অর্পণ করতেই তার কুঞ্চিত কেশরাশি আমার দৃষ্টি নিবন্ধন করে হারিয়ে দিল কোনো কৃষ্ণ গহ্বরে। ধীরে ধীরে হাত দুটো আলগা হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারলাম যে দেহকে আমি অবলম্বন করে প্রাণ শক্তি ফিরে পেলাম সে কেবল একটি সূক্ষ্ম দেহ। তৎক্ষণাৎ চোখ খুলতেই কোনো প্রকার দৃশ্যপটের পরিবর্তন হলো না। স্ত্রীর চুলের কালোয় মিশেছিলাম শেষবার চোখ বোঝার সময়, আর এবার চোখ খুললাম ঠিক প্রথমবারের মতো একটি কালো মহাশূন্যে, যেটা হতে পারে একটি ঘর বা কোনো কৃষ্ণ কালো প্রান্তর। উত্তর পাবো না জেনেও একবার বললাম, কেউ আছেন? কোনো সাড়া নেই। আমি হাতড়ে হাতড়ে এগোতে এগোতে হঠাৎ একটি নরম অনুভূতি পায়ের তলায় হতেই কেঁপে উঠলাম। ধীরে ধীরে নিচু হয়ে মেঝেতে হাত রাখতেই যেটা হাতের তলায় এলো তা হলো কোনো ব্যক্তির মাথার চুল। নিচু গলায় সেই শায়িত মানুষটি বলল, একটু সামনে গেলেই একটা কাছের সিঁড়ি পাবেন, ওখান থেকে উপরে চলে যান, মন্দিরে পৌঁছতে পারবেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার পথ আশা করি আপনার জানা আছে বাউন ঠাউর। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? এখানে কি করে এলে? আর কোনো উত্তর নেই শোভার মায়ের। আমি নিষ্ঠুর হয়ে তখন নিজের প্রাণ বাঁচানোর আশায় সেখান থেকে পালিয়ে আসলাম সেটা মনে করো না। খুব মন দিয়ে বাকিটুকু শোনো। সিঁড়ি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না। ওপরে যখন এলাম তখন রাত হয়ে এসেছে। মন্দির ঘরের দরজা বাইরে থেকে বোধহয় বন্ধ, জানলার একটা পাল্লা খোলা।
সেখান থেকে শুক্লা পক্ষের চাঁদের আলো ঘরের ভেতরে প্রবেশ করে একটা ভয়ানক আলো আঁধারি সৃষ্টি করেছে। মেঝেতে জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতস্তত। সুতরাং অসুন দেবী এখানে ফিরে এসেছেন আমার আগেই। তার বস্ত্র থেকে অবিরাম বাড়ি ধারা ঝরতে দেখেছি আমি। নির্দেশ অনুযায়ী সেই ধাতব মূর্তি হাতে তুলে নিয়ে খোলা জানালার সামনে ধরলাম আমি। হ্যাঁ, সেই মহাপুরুষ আমায় ঠিকই বলেছিল, তার পেছনে সদ্য কোনো ধারালো বস্তু দিয়ে 3 লাইনের মন্ত্র খোদাই করা আছে। আমি দেরি না করে পাঠ করতে শুরু করব সেই মন্ত্র। এমন সময় জানলার ওপার থেকে 2টি ভেজা হাত উঠে এসে চেপে ধরলো আমার গলা। এই হাত কার তা আশা করি তোমরা বুঝতে পারছো। অতি কষ্টে প্রাণ রক্ষার শেষ চেষ্টাটুকু করছি তখন আমি। ঘরের কোণের থেকেই এমন সময় কেঁদে উঠল 2টি শিশু। এই সন্তান দুটিকেই আমি ওই মহিলাকে লালন করতে দেখেছি। আমি তাদের দুজনকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ওপার থেকে দরজা খুলে দিল কেউ। ঈশ্বরের অশেষ কৃপা ও শুভ শক্তির কোনো বিচিত্রকর ক্রিয়ায় ঠিক তখনই শোভার মাকে খোঁজার জন্য বাড়িতে এসেছে নটবরের চাকর দিনু। সে অবাক হয়ে বলল, ঠাকুর মশাই, আপনি এখানে রয়েছেন? তুমি এত রাতে? সবার বাড়িতে গেছিলাম, শুনলাম ওর মা এখনো বাড়ি আসেনি, তাই খোঁজ করতে এলাম। সন্ধ্যার পর তো চলে যায়। তোমায় নটবর আসতে দিল এখানে? বাড়ির দরজা হা করে খোলা, অনেকবার তাকে ডাকলাম, কিন্তু কই সে তো নেই। আর এই বাচ্চাগুলো কার? তখন আমার এত শত বলার সময় নেই। মন নিরন্তর টানছে আমায় বাড়ির দিকে। দিনুকে বললাম কয়েকজন লোক নিয়ে এসে শোবার মাকে উদ্ধার করতে ওই অন্ধকার গহ্বর থেকে। বুঝতে বাকি রইল না তার এই অবস্থা নটবর ঘোষালি করেছে। সে দেখেছে এই মহিলা আমায় চোখের ইশারায় সতর্ক করতে চেয়েছিল প্রথমেই। আমি ওই 2টি বাচ্চা নিয়ে ফিরে এলাম বাড়িতে। ওদের দাওয়ায় পাতা চাটাইয়ের উপরে শুইয়ে রেখে ঘরের ভেতরে এসে দেখলাম স্ত্রী আমার জন্য রাতের খাবার তৈরি করছে। তাকে ডেকে নিয়ে বাইরে আসতেই দেখি বারান্দায় শূন্য চট পড়ে আছে। বললাম, এখানেই তো 2টো বাচ্চা ছিল, কোথায় গেল? স্ত্রী আমার মুখে বাচ্চার কথা শুনে কি বুঝলো জানি না, লজ্জা পেয়ে হেসে ঘরের ভিতরে চলে গেল। ভাবলো আমি বুঝি তাকে অন্য রাস্তায় কিছু বোঝাতে চাইছি। আমি বোকার মতো মৃদু হেসে বাড়ির উঠোনে নেমে খোলা আকাশের দিকে চাইলাম। কত সুন্দর তারা উঠেছে সে রাতে। অনেক দিন পর যেন শ্রাবণের কালো মেঘ কেটে গিয়ে উন্মুক্ত গগনে ডানা মেলেছে অজস্র শুভ স্বপ্নের দল। ঠিক এমন সময় লক্ষ্য করলাম পশ্চিম দিগন্ত আলোকিত করে পূর্ব দিকের আকাশে মিলিয়ে গেল একটা নীল উল্কা, যাকে তোমরা তারা খসা বলো। পরদিন সকালে এই মটলেন উত্তক্ত হয়ে উঠল। খবর পেলাম নিমাই ঠাকুর সহ তার বেশ কয়েকজন চেলা ভাড়া বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে কোথাও। কারণ উনি বুঝতে পেরেছে এই অঞ্চলে ওনাকে আমি আর থাকতে দেব না। খুব ঘনিষ্ঠ মিত্র না হলেও শুভ আলাপ বেশ কয়েকজন বড় মানুষের সাথে ততক্ষণে আমার হয়ে গেছিল।
প্রত্যেকে ছিল বড় বড় মারোয়ারি ব্যবসায়ী। টুকটাক অসাধ্য সাধনের দৃষ্টান্ত আমি তাদের দেখিয়ে দিয়েছিলাম ততদিনে। এরকম আরও কয়েকজন মানুষ আমায় এখান থেকে উচ্ছেদ করতে চেয়েছিল বিভিন্নভাবে। সেই গল্প না হয় অন্য একদিন হবে ক্ষণ। তার বছর খানেক পরে চারি আসে আমাদের ঘর আলো করে। তখন আমার পসার আর দেখে কে? টাকার অভাব মিটিয়েছি সে সময় কত লোকের, তার হিসেব নেই। তারানাথ থামল। আমরা আর কোনো কথা বাড়ালাম না। কিশোরীকে হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। মোড়ের মাথার বাদামওয়ালার দোকান থেকে 1 পয়সার বাদাম কিনে নিয়ে চিবোতে চিবোতে হাইকোর্ট মুখো ট্রামে চাপলাম।